স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কানাডা ডায়েরিতে। কানাডা ও বাংলাদেশে এক সপ্তাহে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবর জানাবো আপনাদের। আর সাথে আছি বরাবরের মতো আমি বনাকুর মুস্তাফা, কানাডার টরন্টো থেকে। গেল 19 অক্টোবর হ্যালিফ্যাক্সের একটি বেকারিতে ওয়াক ইন ওভেনে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ যায় 19 বছর বয়সী এক শিখ তরুণীর। প্রায় এক মাস তদন্তের পর এ সপ্তাহেই পুলিশ জানায় মৃত্যুর নেপথ্যে সন্দেহজনক কিছুই মেলেনি। হত্যাকাণ্ডের সাপেক্ষেও কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা। গেল অক্টোবরে কানাডার হ্যালিফ্যাক্সের একটি বেকারিতে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় 19 বছর বয়সী এক শিখ তরুণীর। বেকারিটির ওয়াক ইন ওভেনের ভেতর থেকে উদ্ধার হয় তার মরদেহ। এরপর থেকেই শুরু হয় তদন্ত। দুর্ঘটনা নাকি মৃত্যু সেটি জানতে মাঠে নামে কানাডার পুলিশ। গেল কয়েক মাসে কানাডায় শিখদের নিয়ে তুঙ্গে রয়েছে উত্তেজনা। খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততার অভিযোগে দুই দেশই যেন অগ্নিগর্ভ। বেশ কিছু মন্দিরে এরই মধ্যে হয়েছে হামলা। হত্যার হুমকিতে আছেন বেশ কিছু শিখ নেতাও। এমন পরিস্থিতিতে শিখ তরুণীর রহস্যময় মৃত্যুর সুরাহা করতে উঠে পড়ে লাগে কানাডা পুলিশ। অবশেষে এক মাস তদন্তের পর খুলল জট। সম্প্রতি পুলিশ জানায় মৃত্যুর নেপথ্যে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। হত্যাকাণ্ডেরও কোনো প্রমাণ মেলেনি বলে জানায় তারা। তবে এখনও নিহত নারীর নাম প্রকাশ করেনি পুলিশ। তবে কানাডায় এক প্রবাসী শিখ সংগঠনের দাবি মৃত তরুণীর নাম গুরসিমরন কৌর। তাদের দাবি একই বেকারিতে একসাথে কাজ করতেন তরুণী ও তার মা। তিনিই প্রথম বাণিজ্যিক ওভেনে মেয়ের মরদেহ দেখতে পান। আমরা সবাই স্তম্ভিত হয়ে পড়েছিলাম। ঘটনাটি জানার পর গোটা কমিউনিটিতেই শোকের ছায়া নেমে আসে। এ ধরনের ঘটনা সত্যি অনাকাঙ্ক্ষিত। বিশেষ করে পরিবারের সদস্যদের জন্য এটা মেনে নেওয়া কঠিন। কিভাবে ঘটেছিল এ দুর্ঘটনা, কিভাবে বা বড় আকৃতির এই ওভেনে আটকা পড়লেন নিহত তরুণী, সে ব্যাপারেও বিস্তারিত জানা যায়নি। হ্যালিফ্যাক্স পুলিশের জনসংযোগ আধিকারিক মার্টিন ক্রোমওয়েল এক ভিডিও বার্তায় জানান, অনেকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেও তদন্তের স্বার্থে সময় নিতে হয়েছে কর্মকর্তাদের। ভিডিও ফুটেজ খতিয়ে দেখে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সন্দেহজনক কিছু মেলেনি। তবে এখানেই শেষ নয়। কানাডার ডিপার্টমেন্ট অব লেবার অ্যান্ড মেডিকেল এক্সামিনার সার্ভিস সহ আরও বেশ কিছু সংস্থা এখনও জারি রেখেছে তাদের তদন্ত। বোমা ঘূর্ণিঝড় বা বোম সাইক্লোনে বিপর্যস্ত কানাডার কয়েকটি অঞ্চল। মূলত যেসব ঘূর্ণিঝড় খুব কম সময়ে তীব্রতর আকার ধারণ করে তাকেই বোমা ঘূর্ণিঝড় হিসেবে আখ্যা দিয়ে থাকেন আবহাওয়াবিদরা। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া, ভ্যানকুভার সহ একাধিক স্থানে এর প্রভাবে দেখা দিয়েছে ক্ষয়ক্ষতি। বাতাসের বেগ কোথাও ঘন্টায় 100 কিলোমিটার, আবার কোথাও ছাড়িয়েছে 150 গণ্ডি। বিদ্যুৎ নেই লাখো ঘরবাড়িতে। বোমার আঘাতে বিপর্যস্ত কানাডা। তবে সেটি সন্ত্রাসীদের ছোড়া বোমা নয়, বরং প্রকৃতির এক অদ্ভুত হামলা। সাধারণত যেসব ঘূর্ণিঝড় খুব কম সময়ে তীব্র আকার ধারণ করে তাকেই বোমা ঘূর্ণিঝড় হিসেবে আখ্যা দেন আবহাওয়াবিদরা। চলতি সপ্তাহে কানাডার ওপর দিয়ে বয়ে যায় এই বোম সাইক্লোন বা বোমা ঘূর্ণিঝড়। ব্রিটিশ কলম্বিয়ায় ঘন্টায় 100 কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঝড়টি। পরবর্তী 3 দিনে এই গতিবেগ বেড়ে 150 কিলোমিটার দাঁড়ায়। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে 3 লাখের বেশি বাড়িঘর। ঝড়ের প্রভাবে এক রাতেই উপচে পড়ে বহু গাছপালা। বৈদ্যুতিক খুঁটি ভেঙে বন্ধ হয়ে যায় যান চলাচল। কয়েক অঞ্চলে গাছ ও খুঁটির আড়ালে পড়ে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু যানবাহনও। 24 ঘন্টার ব্যবধানে 300 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতে তলিয়ে যায় সড়ক ও নিচু অঞ্চল। ঝড়ের প্রভাব পড়ে ভ্যানকুভারেও। অঞ্চলটিতে বিদ্যুৎ ছিল না 3,20,000 বাড়িঘরে। বাতাসের বেগে খুঁটি ভেঙে পড়াই এই বিপত্তির কারণ। তবে ঝড়ের সবচেয়ে বড় আঘাতটি ছিল যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে। বুধবার ওয়াশিংটনে আছড়ে পড়ে ঝড়টি। প্রতি মুহূর্তে আগের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী হচ্ছিল সেটি। ওয়াশিংটন, ওরেগন, নর্থ ক্যারোলাইনা সহ বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে 6 লাখের বেশি বাড়িঘর। মার্কিন আবহাওয়া অধিদপ্তর জানায় ঘন্টায় 80 কিলোমিটার বেগে বইছে ঝড়ো হাওয়া। বাতাসের গতিবেগ আরও বাড়ে প্রতি ঘন্টায়। এমন পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্রের স্কুল কলেজ। হতাহত এড়াতে উত্তর পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতে বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেয় স্থানীয় প্রশাসন। এই ঝড়ের ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরও একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে কানাডার আবহাওয়া বিভাগ। এনভায়রনমেন্ট কানাডা বলছে ভ্যানকুভার আইল্যান্ড, সানশাইন এবং সেন্ট্রাল কোস্ট ফের পড়তে পারে ঝড়ের কবলে।
তবে এর ক্ষয়ক্ষতি সম্পর্কে দেয়া হয়নি পরিষ্কার কোনো ধারণা। শুধু জানা গেছে এর গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটারের মধ্যে থাকতে পারে। বার্ড ফ্লু মূলত পাখিদের ভাইরাস হিসেবে পরিচিত হলেও আজকাল মানুষের মাঝেও দেখা যাচ্ছে এ রোগের প্রকোপ। সম্প্রতি কানাডাতেও শনাক্ত হয়েছে প্রথম বার্ড ফ্লুতে আক্রান্ত রোগী। ব্রিটিশ কলাম্বিয়ায় আক্রান্ত সে কিশোর বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায় রূপান্তরিত হয়ে স্বভাব বদলেছে ভাইরাসটি। এরপরই উঠেছে প্রশ্ন, তবে কি আরও রূপান্তরের দেখা দিতে পারে বার্ড ফ্লু ভাইরাসে? এ নিয়ে কতটা ঝুঁকিতে আছে কানাডা? চলতি নভেম্বরেই কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে প্রথমবারের মতো একজন মানুষের শরীরে ধরা পড়ে H5 বার্ড ফ্লুর সংক্রমণ। ব্রিটিশ কলাম্বিয়ার একটি হাসপাতালের কর্তৃপক্ষ জানায়, কিশোর বয়সী এই রোগীটিকে রাখা হয়েছে একটি শিশু হাসপাতালে। কর্তৃপক্ষের শঙ্কা, শনাক্ত হওয়া রোগী খুব সম্ভবত কোনো পশু বা পাখির মাধ্যমে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। সংক্রমণের উৎস ও সংশ্লিষ্ট রোগীর সংস্পর্শে কেউ এসেছেন কিনা সেসব বিষয়ে তদন্ত চলছে। বার্ড ফ্লু শব্দটি পরিচিত হয়েছে পাখির রোগ হিসেবে, কারণ এর সংক্রমণ মূলত পাখিদের মধ্যেই দেখা যেত এতদিন। তবে প্রথমবার হংকংয়ে মানবদেহ দেখা যায় এ ভাইরাস, আর এবারে প্রথমবার আটলান্টিকের পারে মানুষের শরীরে দেখা দিল এই রোগের প্রকোপ। এরপর থেকেই বেড়েছে উদ্বেগ, তবে কি এখন থেকে মানুষের জন্যও ঝুঁকিপূর্ণ এই ভাইরাস? এই আলোচনায় নতুন মাত্রা এনেছে কানাডার সেন্ট জুড চিলড্রেন্স রিসার্চ হাসপাতালের একটি গবেষণা। এতে উঠে আসে ব্রিটিশ কলাম্বিয়াতে বার্ড ফ্লুতে আক্রান্ত কিশোরটির ভাইরাসে রয়েছে ভিন্নতা, যার একটি মিউটেশন এটিকে মানুষের মধ্যে আরও সংক্রমণযোগ্য করে তোলে। ফলে নতুন এই ভ্যারিয়েন্টে আরও বেশি আক্রান্তের ঝুঁকিতে রয়েছে মানুষ। গবেষণায় আরও বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো যেসব দেশ একেবারেই বার্ড ফ্লু শনাক্তের জন্য কোনো পরীক্ষা পদ্ধতি চালু করেনি, সেসব দেশে ভয়াবহ হতে পারে পরিস্থিতি। সেন্ট জুড চিলড্রেন্স রিসার্চ হাসপাতালের সংক্রামক রোগ বিভাগের ভাইরোলজিস্ট রিসার্চ ওয়েবি বলেন, যুক্তরাষ্ট্রে বার্ড ফ্লু কেসগুলি নিয়ে পর্যাপ্ত পরীক্ষা ও পর্যবেক্ষণের চল না থাকায় যে কোনো মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে এ রোগের প্রাদুর্ভাব। প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, কানাডিয়ান কিশোরটির শরীরে প্রথমবার বার্ড ফ্লুর উপসর্গ দেখা দেয় 2 নভেম্বর। এরপর 8 নভেম্বর ব্রিটিশ কলাম্বিয়ায় হাসপাতালে তাকে ভর্তি করা হয়। প্রথম কয়েকদিন শিশুটির তীব্র শ্বাসকষ্ট দেখা যায়, যাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে তার ফুসফুস। চিকিৎসকদের মতে H5N1 ভ্যারিয়েন্টের প্রাথমিক সিকোয়েন্সিং কিশোরটিকে অসুস্থ করে তোলে। এই সিকোয়েন্সিংটিতে একটি রূপান্তর দেখেন ডাক্তাররা, যা মানুষকে ভাইরাসের প্রতি আরও সংবেদনশীল করে তোলে। এটি ইঙ্গিত দেয় যে এভিয়ান ভাইরাসের পরিবর্তে মানব ভাইরাসের মতো হয়ে ওঠার সক্ষমতা রয়েছে H5N1 ভ্যারিয়েন্টের। তবে এটি মানুষের জন্য কতটুকু বিপজ্জনক বা প্রাণঘাতী সে বিষয়ে একমত হতে পারেননি বিশেষজ্ঞরা। দর্শক, এ পর্যায়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্ট নীল সুপ্রিয়। নীল, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। শুরুতে আপনার কাছে জানতে চাইবো, আপনি ইমিগ্রেশন নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার এই কাজ সম্পর্কে বলবেন। আমার স্পেশালিজম হচ্ছে IRB ম্যাটার্স, হুইচ ইজ ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড, এখানকার ফর্মাল ট্রাইব্যুনাল ফর ইমিগ্রেশন ল। তারপর আমি অন্টারিও ল সোসাইটি দ্বারা লাইসেন্সড প্যারালিগাল এবং নোটারি পাবলিক। আপনার কাছে এই পর্যায়ে জানতে চাইবো, আমরা দেখছি যে গত 1 বছরের মতো সময় কানাডার ইমিগ্রেশন নীতিতে অনেক পরিবর্তন আসছে। তো শুরুতে যেটা জানতে চাইবো যে এই পরিবর্তনগুলোর পেছনে কারণটা কি? ব্যাপারটা অনেকটা রাজনৈতিক ব্যাপার, কিন্তু তারপর আমরা অভিবাসন দিক থেকে যদি দেখি, এই পরিবর্তনটা যে আসবে এটা অনেকটা অবিসম্ভাবী ছিল। আমি গত বছর নভেম্বর অটোয়াতে আমাদের পার্লামেন্টারি সেক্রেটারি পল চিয়াংয়ের সাথে কথা হয়েছিলেন। ওনার সাথে আমি ব্যক্তিগত বাংলাদেশ বিষয় নিয়ে অনেক আলাপ আলোচনা করি। তো সেই বিষয়তে কথা বলতে উনি তখন আমাকে একটা হেডস আপ দিয়েছিলেন যে ব্যাপারগুলো কি হতে পারে। কারণ এখানকার অনেস্ট ওয়েতে আমরা যে লগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছিল বা যে পারপাসে, স্পেশালি কোভিডের সময়, সেটার ইম্প্যাক্টে অনেকগুলো মিসহ্যাপ হয়ে গেছে। তো সেটাকে কারেকশন করার প্রক্রিয়া চলতেছে। সেই কারেকশন প্রত্যেক ড্রাস্টিক কিছু চেঞ্জ আসতেছে। যেমন আপনি ধরতে পারছেন যে স্পাউজাল ওয়ার্ক পারমিটগুলো বন্ধ করে দিচ্ছে। তারপর যে LMI এর খুব রেস্ট্রিক্টেড করে দিয়েছে। যারা LMI এর জন্য অ্যাপ্লাই করেছিল এরকম অনেক কোম্পানিকে পর্যন্ত ব্ল্যাক লিস্টেড করে দিয়েছে।
এবং যারা মিথ্যেভাবে কনসালটেন্ট করেন, আমরা এটাকে ফেক অর গোস্ট কনসালটেন্ট বলে থাকি, ওদেরকে ধরে আইনের ব্যবস্থা আনা হচ্ছে। যারা কানাডা থেকে প্র্যাকটিস করতেছেন তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস হচ্ছে। আর যারা আন্তর্জাতিকভাবে হচ্ছেন, আন্তর্জাতিক বিভিন্ন সরকারের সাথে সহায়তা করে মানে যাতে আইনটা সহজভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই চেষ্টা করছেন। আর ভবিষ্যতে সরকারের যে ইচ্ছাগুলো যেভাবে আমি দেখতে পাচ্ছি যে নীতিতে প্রচুর পরিবর্তন আসবে, এবং আমি বলবো তারপরেও ইমিগ্রেশন চলবে। কানাডা ইজ আ ল্যান্ড অফ ইমিগ্রেন্ট। আমরা জানি যে অনেকেই ইতোমধ্যে বাংলাদেশ থেকে কানাডায় চলে এসেছেন যারা চিরস্থায়ীভাবে থাকতে চাচ্ছেন। তাদের উপরে এই পরিবর্তনগুলোর কি প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আপনি? এ বিষয়ে কথা বলতে গেলে আমি আপনাকে বলবো যে ব্যাপারগুলো কানাডা গভর্নমেন্ট কীভাবে দেখছেন। কানাডার গভর্নমেন্ট এখন রাজনৈতিক কারণেই হোক আর সব কিছু কারণেই হোক না, অন্যান্য কারণেই হোক না কেন, তারা এই বিষয়গুলো বেশ খুব জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার পরও তারা বিভিন্ন আইন উপস্থাপন করে ব্যাপারগুলো খুব অর্গানাইজ করতে চাচ্ছেন। আপনাকে আগে বলেছি গত বছর আমার পার্লামেন্টারি সেক্রেটারির সাথে কথা হয়েছিল ইমিগ্রেশন ব্যাপারে। উনি কিছু ব্যাপার নিয়ে আলোচনা করেছিলেন তখন। আর এখন কানাডা চাচ্ছে যে যারা আসছেন তাদের ব্যাপারে যাতে সঠিক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা চিরস্থায়ীভাবে থাকতে পারেন। তো অতীতে যা করেছেন বা হয়েছে সেটা নিয়ে এখন কথা না বলে, যেমন আপনি দেখবেন যে স্পাউজাল ওয়ার্ক পারমিট নেই, তারপর গিয়ে স্টুডেন্ট যারা আসতেছে তাদের ক্ষেত্রে কিছু নতুন নিয়ম আরোপ করা হয়েছে। তো এগুলো আরোপ করে আপনাদেরকে দেখতে হবে। আর এখন কিছুদিন আগে আমরা যারা লাইসেন্স বা এই প্রফেশনের সাথে জড়িত তারা মিনিস্টার থেকে সরাসরি চিঠি পেয়েছি যাতে এই প্রক্রিয়াতে যেসব লাইসেন্সড ব্যক্তিরা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির মধ্যে জড়িত তাদের লাইসেন্স পর্যন্ত সাসপেন্ড বা এমনকি ক্যান্সেল হয়ে যেতে পারে। সো যারা মিথ্যেভাবে ইমিগ্রেশনে রিফিউজি ক্লেম করছেন, অনেক ছাত্র, বিশেষ করে অনেক ছাত্র এবং ভিজিটর বিষয় নিয়ে যারা এসেছেন তারা ক্লেম করতেছেন, তাদের ব্যাপারে খুব স্ট্রিক্ট হচ্ছে। কিন্তু যারা জেনুইন, যারা ফেয়ার, তা আপনারা যদি কেসটাকে ওইভাবে সাবমিট করতে পারেন, অবশ্যই আমি বলবো যে দ্যার ইজ এ গুড হোপ। আর যারা অন্যান্য আছেন, যেমন যারা স্টুডেন্ট, তারা সিইসি প্রোগ্রাম আছে, আর অনেকগুলো প্রোগ্রাম আছে, সেগুলোর মাধ্যমে আপনারা ইভেন পিএনপি প্রোগ্রামও আছে যেগুলোর মাধ্যমে আপনারা এখানে চিরস্থায়ী জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমরা জানি যে বাংলাদেশিদের জন্য কানাডা খুব পপুলার একটা কান্ট্রি এখানে এসে চিরস্থায়ীভাবে থাকার ক্ষেত্রে। তো আপনার কাছে জানতে চাইবো যে যারা বাংলাদেশ থেকে এখন কানাডায় আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? আপনি যেরকম আপনার জীবনের প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো, যেমন আপনি যদি স্বাস্থ্য ব্যাপার হয় একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান, ঠিক তেমনি আইনি ব্যাপারে একজন আইন বিশেষজ্ঞ যে ইমিগ্রেশনের সাথে যথেষ্ট জ্ঞান রাখেন এবং তার অনেস্ট এবং ইন্টিগ্রিটি আছে। সবচেয়ে বড় কথা যে সবাই বলছে যাচ্ছেন, ওভাবে না করে আপনি যাচাই বাছাই করে নেন। যারা সত্যি ব্যাপারটার বিষয়ে জানে, বুঝে, দক্ষ এবং প্রফেশনের ব্যাপারে অনেস্টি আছেন, এটা একটা শুধু আপনার বিপদ না, কারণ আপনি এটা একবার যদি আপনি রিফিউজ হয়ে যায়, এটা আপনার জন্য ব্যাপারটা খুব কমপ্লিকেটেড হয়ে যাবে। এই জন্য এমন কাউদের কাছে যাবেন, অবশ্যই কেউ এই দেশ আইন অনুপাতে এই দেশে কেউ কখনো গ্যারান্টি দিতে পারে না আপনার কেসের কি, কিন্তু মেরিট যাচাই করে আপনি একটা উপদেশ দিতে পারেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আমাদের বাংলাদেশিদের জন্য এই ইনফরমেশনগুলো অনেক হেল্পফুল হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম কানাডার অভিবাসন নীতি নিয়ে আমাদের আজকের অতিথি নীল সুপ্রিয়র সাথে। উচ্চশিক্ষায় বাংলাদেশিদের প্রথম পছন্দ কানাডা। দেশটিতে রয়েছে বেশ কিছু বিশ্বমানের বিশ্ববিদ্যালয়। তবে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীদের জন্য শুধু মান ভালো হলেই হবে না, সেই সাথে খরচটাও হতে হবে নাগালের মধ্যে। আর এই তালিকায় এগিয়ে আছে অন্টারিওর ইয়র্ক বিশ্ববিদ্যালয়। এখানে আপনি পেতে পারেন $45,000 পর্যন্ত স্কলারশিপ। কিভাবে আবেদন করবেন, এখানে কারা পড়তে পারবেন, জানাবো বিস্তারিত। বিশ্বায়নের যুগে উচ্চশিক্ষার জন্য নানা দেশে পাড়ি দেন বাংলাদেশি শিক্ষার্থীরা। ইন্টারনেটের কল্যাণে গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছেন তারা। কেউ পড়ছেন নিজের খরচে, আবার স্বপ্নাতুর কিছু শিক্ষার্থীর ভরসা স্কলারশিপ বা বৃত্তি। দেশের ভেতরেও চাকরির বাজারে দাম বাড়ছে উন্নত রাষ্ট্রের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করা শিক্ষার্থীদের। শিক্ষার মান, স্কলারশিপ, বাৎসরিক টিউশন ফি, আবাসন সুবিধা, শিক্ষার্থীদের আয়ের পথ এবং শিক্ষাজীবন শেষে স্থায়ীভাবে বসবাসের সুযোগ, এমন নানা কারণেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্বপ্নের গন্তব্য কানাডা।
অপার সম্ভাবনাময় দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী বর্তমানে অধ্যয়ন করছেন। কানাডার বিশ্ববিদ্যালয়গুলোও দিচ্ছে নানা স্কলারশিপ। স্কলারশিপের প্রশ্নে সবচেয়ে এগিয়ে আছে কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়। এখানকার প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল স্কলারশিপ অব এক্সিলেন্সের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ সহ প্রতি বছর দেওয়া হয় $৪৫,০০০। বাংলাদেশ সহ যে কোনো দেশের শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত থাকে আবেদনের সুযোগ। ইয়র্ক বিশ্ববিদ্যালয় কানাডার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। এটি প্রতিষ্ঠিত হয় 1959 সালে কানাডার সবচেয়ে প্রাণবন্ত শহর টরন্টো, অন্টারিওতে। ইয়র্ক বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী কানাডার অন্যতম বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত। মেধার ভিত্তিতে সেরা 20 জন শিক্ষার্থীকে দেয়া হয় এই স্কলারশিপ। এছাড়া আরও 15 জন পাবেন টেনটেন্ডা ভায়া অ্যাওয়ার্ড, যাতে তাদের দেওয়া হবে $30,000 করে। এর বাইরে গ্লোবাল লিডার অব টুমোরো অ্যাওয়ার্ডের আওতায় 2 জনকে দেওয়া হবে $20,000 বৃত্তি। মোট 4 বছর মেয়াদে দেওয়া হবে এই অর্থ। এইসব বৃত্তির জন্য আবেদন করতে অবশ্যই কানাডায় পড়াশোনার জন্য স্টাডি পারমিট থাকতে হবে একজন শিক্ষার্থীর কাছে। এছাড়া ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং একাডেমিক ফলাফল ভালো হতে হবে। ইংরেজি দক্ষতার জন্য প্রয়োজনীয় সনদ দেখাতে হবে, পাশাপাশি 2টি রিকমেন্ডেশন লেটার ও নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। বিশ্বের যে কোনো দেশের মতোই গেল সপ্তাহটি বাংলাদেশের জন্য ছিল ঘটনাবহুল। এ পর্যায়ে দেখে নেব বাংলাদেশে গত এক সপ্তাহে কি ঘটে গেছে। দেশে চলতি সপ্তাহটা শুরু হয় একটা আন্দোলনের মধ্য দিয়ে। এবারে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মাঠে নামেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লোজ ডাউন কর্মসূচির ঘোষণা দেন তারা। এছাড়া প্রতিষ্ঠানটিতে কোনো ধরনের শিক্ষা কার্যক্রম চলবে না বলেও জানান তারা। সোমবার রাতে সচিবালয়ে অনশনে বসা শিক্ষার্থী প্রতিনিধি দল কলেজে ফিরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। জানান, একদিনের মধ্যে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এর আগে 11টার দিকে মহাখালী রেল ক্রসিংয়ে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। এ সময় ট্রেনে ঢিল ছোড়া ও সড়ক অবরোধে ভোগান্তিতে ব্যাপক সমালোচনার মুখে আন্দোলন সীমিত করেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সচিবালয়ের তথ্য উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার একান্ত সচিবের সাথে বৈঠকে সমাধানের আশ্বাস পাওয়ায় 7 দিনের জন্য তাদের আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। আগামী 7 দিনের ভেতর তিতুমির বিশ্ববিদ্যালয় কেন হতে পারবে যৌক্তিকতা এবং সার্বিক পর্যবেক্ষণ করে তারা একটি নির্ধারিত ডেটের ভেতর আমাদেরকে এটি জানাবেন। আমরা এই আশ্বাসে আজকে আমাদের কর্মসূচি শেষ করে চলে এসেছি। পুলিশের গুলির মুখে বুক চেতিয়ে রাজধানীর যাত্রাবাড়িতে রাজপথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী কাজল মিয়া 6 আগস্ট থেকে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে। দীর্ঘ এই চিকিৎসায় একাধিকবার অস্ত্রোপচার করা হয় তার। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে এয়ার অ্যাম্বুলেন্সের একটি ফ্লাইটে চলতি সপ্তাহে তাকে পাঠানো হয় থাইল্যান্ডে। মাথায় গুলি লাগার ফলে তার কিছুটা মস্তিষ্ক ব্রেন ম্যাটার বাইরে গেছিল এবং একসারি স্কাল অনেকটা ড্যামেজ হয়ে গেছিল এবং এর ফলে সে অজ্ঞান হয়ে গেল। তো সে অবস্থায় আমরা তাকে ভর্তি করে সাথে সাথে অপারেশন করে আমরা তাকে আইসিইউতে নিয়ে যাই। লাস্ট 3 days ago তার সেপ্টিসেমিক শক হয়ে যায়। জ্বর থেকে সেপ্টিসেমিক শক আমরা যেটা বলি, এইটা ডেভেলপ করে সাথে তার প্লুরাল ইফিউশন, লাংসে পানিও আসে। এটার পরিপ্রেক্ষিতে তার জ্ঞানের মাত্রাটা একবারে কমে যায়। সো আমরা সাথে মেডিকেল বোর্ড, আমাদের স্যারেরা সাথে মেডিকেল বোর্ড ডাকলেন। বোর্ডে আমাদের ডিসিশন হলো যে তাকে আমরা দেশের বাইরে নিয়ে যাব। এ সপ্তাহেই 14 বছর পর হাসি মুখে সেনানিবাসে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবসে তার উপস্থিতি ঘিরে তৈরি হয় ভিন্ন এক দৃশ্যের। সানন্দে অভিবাদন জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও।
আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। নকলের যুগে হাতছে বর্তমান সময়, তাই বলে বই। এ সপ্তাহে সামনে আসে এমন তথ্য, সন্ধান মেলে নকল বই তৈরির কারখানার। রাজধানীর রায়ের বাজারে মুক্তি সিনেমা হলের ভেতরেই এই কারখানার সন্ধান পায় পুলিশ। এ সময় কয়েক কোটি টাকার বই ছাপানোর কাগজ ও সরঞ্জাম জব্দ করা হয়। বিভিন্ন প্রকাশনীর মালিকরা জানান, মানিক নামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ এমন নকল বই ছাপিয়ে আসছে। এর ফলে বিশাল অঙ্কের মুনাফা থেকে বঞ্চিত হচ্ছেন প্রকাশকরা। পুলিশের অভিযানে মানিককে না পাওয়া গেলেও কারখানার 5 কর্মচারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করা হবে বলে জানায় পুলিশ। আন্দোলনে যেমন শুরু, আন্দোলনেই শেষ। এবারে মাঠে অটোরিকশা চালকেরা। অটোরিকশা বন্ধের প্রতিবাদে চলতি সপ্তাহে রাজধানীর কয়েকটি এলাকায় বিক্ষোভ করেন তারা। মোহাম্মদপুর এলাকায় শুরু হয় বিক্ষোভ। এ সময় প্যাডেল রিকশা সহ অন্যান্য যানবাহন চলাচলে বাধা দেয় তারা। পরে রাস্তা দখল করে মহাখালী, গাবতলী, মাজার রোড ও ডেমরা এলাকায় সড়কেও করা হয় অবরোধ। জুরাইনে রেলগেট বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। তাদের সরিয়ে নিতে গেলে পুলিশের সাথে বাধে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। এতে ঘটনাস্থলে আটকে পড়ে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন ও খুলনাগামী নকশিকাথা কমিউটার। এদিকে সড়কে, মহাসড়কে ব্যাটারি চালিত রিকশার জন্য পৃথক লেনের দাবিতে মাঠে নামেন রিকশা চালকরাও। দর্শক, এই ছিল আমাদের আজকের কানাডা ডায়েরির আয়োজনে। দেখা হবে আবারও সামনের সপ্তাহে চ্যানেল 24 এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।